ভয়াবহ পরিস্থিতি থেকে নেপাল এখন স্থিতিশীল বলে আমরা বলতে পারি। নতুন প্রধানমন্ত্রী শ্রীমতী সুশীলা কার্কি শপথ নিয়েছেন এবং গত ৩-৪ দিন ধরে সহিংসার কোনো নতুন খবর আসছে না। নেপাল সরকারের আকস্মিক সিদ্ধান্তে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ইত্যাদি ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে ঘৃণামূলক বক্তব্য মানে হেট স্পিচ এবং ভুল তথ্য রোধ করার জন্য। যদিও নেপাল সরকার এই অ্যাপ কোম্পানিগুলোকে নতুন নিয়ম মেনে চলতে বলছিল, কিন্তু এই অ্যাপ কোম্পানিগুলো তা মেনে চলেনি। শুধুমাত্র চীনা অ্যাপ টিকটক নতুন নিয়ম মেনে চলেছিল, কিন্তু নেপালের তরুণদের কাছে এটি ছিল মুখ বন্ধ করার আদেশ। বিশ্বাসঘাতকতার দীর্ঘ তালিকার মধ্যে আরও একটি অপমান, বেকারত্ব, স্বজনপ্রীতি, দুর্নীতি। এগুলো কেবল নীতিগত ব্যর্থতা ছিল না, বরং ব্যক্তিগত হয়ে ওঠে। আর যখন ডিজিটাল বিশ্ব বন্ধ হয়ে যায়, তখন জেনজি নতুন উপায় খুঁজে পায়, এনক্রিপ্ট করা অ্যাপ ও মুখের কথা। এই আন্দোলনটি প্রথমে অ্যানালগের মাধ্যমে হয়ে ওঠে এবং তারপর ভাইরাল হয় এবং শেষ পর্যন্ত হিংসাত্মক হয়ে ওঠে। এছাড়াও নেপালের যুব সমাজ দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা এবং নেপোকিজমের কারণে হতাশ ও ক্ষুব্ধ। তারা অভিযোগ করছে যে নেতা মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানরা সাধারণ মানুষের টাকা লুট করে বিলাসবহুল জীবনযাপন করছে। এই নেপোকিডরা তাদের দামি দামি জিনিসপত্র, বিদেশ বহন ইত্যাদি সমাজ মাধ্যমে প্রদর্শন করছে। জেনজি বলছে দেশে বেকারত্বের হার প্রায় 20%। বিদেশে গিয়ে কাজ খুঁজতে হচ্ছে নেপালের যুব সমাজকে। এমনকি এ খবরও আছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নেপালি যুবকরা রাশিয়ার আর্মিতে ভর্তি হয়েছে শুধুমাত্র কিছু টাকা রোজগার করার জন্য, কিন্তু নেতা মন্ত্রীদের সন্তানরা বিলাসবহুল জীবনযাপন করছে সাধারণ মানুষের কষ্টের টাকা লুট করে। ক্ষুব্ধ তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডু দখল করে নেয়। পুলিশ জনতার উপর গুলি চালাতে বাধ্য হয়, যার ফলে 19 জন নিহত হয়। যুব বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি রামচন্দ্র এবং প্রধানমন্ত্রী কেপি ওলির বাসভবনে হামলাও চালায়। তাদের বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাদের পরিবারকেও রেহাই করেনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে জনতা নেপালি কংগ্রেস নেতা শের বাহাদুর দেউবা ও তার স্ত্রী আরজু রানা দেউবাকে মারধর করছে। দুজনকেই রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে। অন্যদিকে একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে দাল্লুতে একদল জনতা প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের একটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বাড়ির ভেতরে আটকে পড়া তার স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকর গুরুতর দগ্ধ হন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কেপি ওলির পদত্যাগের কয়েক ঘন্টা আগে বিক্ষোভকারীরা বালকোটে নেপালি নেতার ব্যক্তিগত বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, যোগাযোগ মন্ত্রী পিতৃ সুদ্দা গুরুং এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের সম্পত্তিতেও হামলা চালায়। বিক্ষোভকারীরা উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাসভবনেও পাথর ছুঁড়ে মারে এবং তাকে ধাওয়া করার পর তার উপর আক্রমণ করে। গত সোমবার রাতে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সহিংসতা অব্যাহত ছিল। বিক্ষোভকারীরা সংসদ, রাষ্ট্রপতি কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, সরকারি ভবন, রাজনৈতিক দলের অফিস এবং সিনিয়র নেতাদের বাড়িঘরদোর আগুন ধরিয়ে দিয়েছে। নেপাল পুলিশের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার কেপি শর্মা ওলির সরকারের পতনের পর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে 1 জন ভারতীয় নাগরিক সহ কমপক্ষে 51 জন নিহত এবং 500 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ক্ষমতার প্রতীকগুলো ছায়ে পরিণত হলো, আর এইভাবেই 2008 সালে নেপালে প্রতিষ্ঠিত গণতন্ত্র তার নিষ্ঠুর পরিণতি বরণ করে নিল। এটা কেবল শুধুমাত্র একটা ধ্বংস ছিল না, এটা ছিল একটা ঘোষণা, আমরা তোমাদের দেখছি এবং আমরা তোমাদের প্রত্যাখ্যান করছি। বর্তমান সরকার পদত্যাগ করার এবং কিছু লোক দেশ থেকে ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই বিশৃঙ্খলার মধ্যে নেপালি সেনাবাহিনী হস্তক্ষেপ করে, যেন তারা পদত্যাগের জন্য অপেক্ষা করছিল, কেবল শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নয়, বরং শূন্যস্থান পূরণের জন্য। সেনাপ্রধান অশোক রাজ সিকদাল নাগরিকদের শান্ত থাকার এবং শান্তিপূর্ণ সংলাপ করার আহ্বান জানিয়েছে। যদিও শ্রীমতী সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু সত্যি কথা বলতে কি এখন নেপাল কার্যত সামরিক তত্ত্বাবধানেই রয়েছে। দর্শক বন্ধু, নেপালের সংকট অভ্যন্তরীণ নয়, বরং আন্তর্জাতিক। পূর্ববর্তী প্রধানমন্ত্রী কেপি ওলি কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন এবং তাই চীনের প্রতি তার ঝোঁক ছিল। তিনি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মতো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্বাক্ষর করেছিলেন। এদিকে আমেরিকা ও মিলেনিয়াম চ্যালেঞ্জ কম্প্যাক্টের মাধ্যমে
চীনা প্রভাবকে মোকাবিলা করার জন্য নেপালের পরিকাঠামোতে $50 কোটি বিনিয়োগও করেছে। তাহলে এখন কোটি টাকার প্রশ্ন হলো, এই তথাকথিত অভ্যুত্থান কি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত যুব আন্দোলন ছিল, নাকি এই আন্দোলন নেপালের ভূ রাজনৈতিক সারিবদ্ধতা পুনর্গঠনের জন্য বেশিরভাগ বহিরাগত শক্তির দ্বারা প্রচলিত ছিল? ধরনটা একই রকম পরিচিত। যুবদের নেতৃত্বে বিদ্রোহ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এখন নেপাল, ঠিক যেমন আরব স্প্রিংসের মতো। চীনের বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকা নেপালকে বেছে নিয়েছে। প্রথমে তারা নেপালি জনগণের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদির ওপর নির্ভরশীলতা তৈরি করে। নেপালের ছোট মাঝারি ব্যবসাগুলো এই সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোর ওপর অনেকটা নির্ভর ছিল। ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি ইচ্ছাকৃতভাবে নেপাল সরকারের নতুন নির্দেশিকা মেনে চলে। যদিও ফেসবুক ভারতের নির্দেশিকা মেনে চলে, কিন্তু নেপালের নির্দেশিকা মেনে চলেনি। শুধুমাত্র টিকটক, চীনা অ্যাপ নতুন নির্দেশিকা মেনে চলে। তাই আমেরিকা ধরে নিয়েছিল যে একদিন নেপাল সরকার এই অ্যাপগুলোকে নিষিদ্ধ করবে এবং তারা ডিপ স্টেট কৌশলের মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনগণকে একত্রিত করবে, ঠিক যেমন তারা শ্রীলঙ্কা এবং বাংলাদেশে করেছিল, যদিও সেই দেশগুলোতে কারণগুলো অন্য ছিল। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা এই তত্ত্বটি বিশ্বাস করেন। এখন তারা বলছেন যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ভারতের একটা সূক্ষ্ম ভূমিকাও রয়েছে। তারা বিশ্বাস করেন যে নেপালি সেনাবাহিনী ভারত এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি সহানুভূতি আছে। তারা এও বিশ্বাস করেন নেপালি সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে একটা দৃঢ় বন্ধনও রয়েছে। দর্শক বন্ধুরা, অবশেষে আমি কয়েকটা কথা বলতে চাই। ফরাসি বিপ্লব থেকে শুরু করে 1990 দশকের শেষের দিক পর্যন্ত একটি দেশের জনগণ হয়তো তাদের অপছন্দের শাসন ব্যবস্থাকে উৎখাত করার ক্ষমতা রাখতে পারত, কারণ সেই সময় বেশিরভাগ রাষ্ট্রে সেনাবাহিনী অতটা শক্তিশালী ছিল না। কিন্তু ধীরে ধীরে একটা রাষ্ট্রের সরকার তাদের রাষ্ট্রের বহিরাগত ষড়যন্ত্র এবং সাবভার্সন এলিমেন্টসের থেকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করে। তাই বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী যদি পদক্ষেপ নেওয়ার এবং এই ধরনের আন্দোলনকে বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে কোনো দেশে অভ্যুত্থান বা সরকার বদল করা প্রায় অসম্ভব। আমরা শ্রীলঙ্কায়, বাংলাদেশে আর এখন নেপালে ঠিক এটাই দেখছি। হয় সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকায় ছিল, অথবা প্রচ্ছন্ন সাহায্য করেছে একটা আন্দোলনের মাধ্যমে সরকার বদলের জন্য। একটা গণতন্ত্রে ক্ষমতা হস্তান্তর মিশন এবং সম্মানজনক হয় বা হওয়া উচিত, কিন্তু একটা অভ্যুত্থানে ক্ষমতা হস্তান্তর সর্বদা রক্তাক্ত ঘটনা, যা কাম্য বা প্রত্যাশিত নয়। এই ধরনের অভ্যুত্থান এমন একটি রাষ্ট্রে করা খুবই সহজ, যেটি আয়তনে খুব ছোট, অর্থনৈতিকভাবে খুব একটা শক্তিশালী নয়, অথবা রাষ্ট্রটি খুব খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যেমনটা আমরা শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের ক্ষেত্রে লক্ষ্য করেছি। এই ধরনের রাষ্ট্রে নাগরিকদের একত্রিত করা খুব সহজ এবং দ্রুত হয়ে ওঠে। তাদের সহজেই কাজে লাগানো যায়, মগজ ধোলাই করা যায় এবং এইভাবেই তাদের সরকারের বিরুদ্ধে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এবং এই নাগরিকরা না জেনেই যে তাদেরকে কাজে লাগানো হচ্ছে, তারা সাবভার্সন এজেন্টে পরিণত হয় এবং বহিরাগত শক্তির দ্বারা স্থাপিত ফাঁদে পা দেয়। ভারতের ক্ষেত্রেও বেশ কিছু বহিরাগত এবং অভ্যন্তরীণ শক্তি একটি ছদ্ম সংকট তৈরি করার চেষ্টা করছে এবং যুব সমাজকে উত্তেজিত করে প্রতিবাদ, অগ্নিসংযোগ এবং সহিংসতার মাধ্যমে শাসন ব্যবস্থাকে পরিবর্তন করার চেষ্টাও করছে। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে ভারতীয় যুব সমাজের ওপর, যারা যুক্তিসঙ্গত, সদিচ্ছা সম্পন্ন এবং বিচক্ষণ। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। অপেক্ষায় থাকবো। নমস্কার, ভালো থাকবেন।